A very good evening to all of you. Welcome to Maths Solution Hour. আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে তোমরা জানো অলরেডি আমরা গত সপ্তাহে নয় সরি এই সপ্তাহেই লাস্ট যে ক্লাস হয়েছে বুধবার সেখানে আমরা করছিলাম কেপির এসআই প্রিলির 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? অর্থাৎ যেটা 28 জানুয়ারি 2024 সালে যে পরীক্ষাটা হয়েছিল, পরীক্ষার নামটা কিন্তু 2023, ঠিক আছে? মানে 2023-এ পরীক্ষা হয়নি, পরীক্ষা হয়েছিল 2024 সালে 28 জানুয়ারি, মানে জাস্ট এই রোববার, গত রোববার, ঠিক আছে? এখনো রোববার হয়নি, আসেনি। তো যাই হোক, যেটা বলছিলাম, তার পরীক্ষাটার নাম হচ্ছে এসআই প্রিলি 2023, তার প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। হাফ অলরেডি আমরা গত পরশু হাফ অলরেডি আলোচনা করা হয়ে গেছে, সলিউশন কিভাবে হয়েছে সেগুলো দেখানো হয়েছে, আর বাকি যে হাফটা আছে আজকে সেটা করব, ঠিক আছে? আর তোমরা সেটা আগেও জানতে, কারণ আমি লাস্ট ডে ক্লাসে বলেও ছিলাম যে আজকে আমি কি করাবো, ঠিক আছে? তো এবার একদমই সময় নষ্ট করছি না, শুরু করছি ক্লাস। আজকে স্টুডেন্ট একটু কম দেখে মনে হচ্ছে, তো যাই হোক আমরা আজকের ক্লাস শুরু করছি। আজকে হচ্ছে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কি প্রশ্ন রয়েছে? প্রশ্নের নাম্বার হচ্ছে 58তম প্রশ্ন, মানে প্রশ্নের নাম্বার ছিল, যেহেতু আমি ডাইরেক্ট স্ক্যান করে এটা নিয়েছি, সুতরাং নাম্বারটা সেমই রয়েছে, ঠিক আছে? বুকলেটে যে নাম্বারটা ছিল সেটা এখানে রয়েছে 58 নম্বর। সেখানে কি দেখাচ্ছে? বলছে যে আ ওয়াচ গেটস স্লো বাই 6 মিনিট ইন এভরি আওয়ার at morning 7 a.m. time of the watch has been corrected with that the another watch given genuine time when it will be 4 past 20 minutes original time. What will be the shown in the faulty watch? মানে কি হয়েছে, আমার কাছে দুটো ঘড়ি আছে, একটি ঘড়ি একদম ঠিকঠাক চলছে, আরেকটি ঘড়ি স্লোতে চলছে। কি করে বুঝলাম স্লোতে চলছে? বলছে প্রতি ঘন্টায়, ফার্স্ট লাইনে বলে দিয়েছে আ ওয়াচ গেট স্লো বাই 6 মিনিট ইন এভরি আওয়ার, মানে প্রতি ঘন্টায় 6 মিনিট করে ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে, মানে ব্যাটারি ডাউন আছে বা কিছু একটা হচ্ছে প্রবলেম, যার জন্য ঘড়িটা প্রতি ঘন্টাতে 6 মিনিট করে স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আরেকটা ঘড়ি আছে যেটা একদম ঠিকঠাক আছে, তার সাথে টাইমটা ঠিক করা হয়েছে কখন? সকাল 7টার সময়, সকাল 7 AM, সকাল 7টার সময় দুটো ঘড়ির টাইম সেম করা হয়েছে। এবার যেটা জেনুইন ঘড়ি, মানে যেটা ঠিকঠাক ঘড়ি, সেটা তো নর্মালি চলবে, কিন্তু যেটা আমার ফল্টি ওয়াচ, মানে যেটার মধ্যে দোষ রয়েছে বা যে ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে, সেই ঘড়িটা কি হবে? সেই ঘড়িটা প্রতি ঘন্টাতে 6 মিনিট করে স্লো দেখাবে। এখন ধরো অরিজিনাল টাইম হচ্ছে, মানে আমি সকাল 7টার সময় ঘড়িটা ঠিক করেছিলাম, আর এখন ধরো বাজে হচ্ছে বিকেল 4:20, ঠিক আছে? সকাল 7টায় ঠিক করেছিলাম, এখন বাজে হচ্ছে 4:20, আমরা ধরে নিচ্ছি বোঝানোর জন্য। এবার 4:20 হচ্ছে অরিজিনাল টাইম, কিন্তু যেটা ফল্টি ওয়াচ, যেটা ভুল, যে ত্রুটিপূর্ণ যে ঘড়িটা রয়েছে, সেখানে টাইমটা কিন্তু 4:20 দেখাবে না, তার চাইতে কি দেখাবে? কম দেখাবে, কারণ সে তো স্লোতে চলছে, পিছিয়ে আছে টাইমটা, সেরকম দেখাবে। তাহলে বাংলায় কি করা হয়েছে? তাহলে বলছে যে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হয়, বিকেল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে কত সময় দেখাবে সেটা আমাদের বার করতে হবে। সবাই আশা করি প্রশ্নটা বুঝে গেছো। এবার দেখো, আমাদের দেখতে হবে অরিজিনাল টাইম কি কি। একটা হচ্ছে সকাল 7টা AM থেকে হচ্ছে 4:20 PM, ঠিক আছে? এই সময়ের মধ্যে অ্যাকচুয়ালি কতটা সময়, এটা হচ্ছে অরিজিনাল সময়, কিন্তু সকাল 7টাটা অরিজিনাল ছিল, আর 4:20 সেটাও কিন্তু অরিজিনাল ছিল, এই দুটো হচ্ছে অরিজিনাল টাইম, হ্যাঁ? এবার এই অরিজিনাল টাইমের মধ্যে অ্যাকচুয়াল সময় কত? দেখো, 7টা থেকে 12টা মানে 5 ঘন্টা, আর 12টা থেকে 4:20 মানে আরও 4 ঘন্টা 20 মিনিট, তাহলে মানে এই সময়টা হচ্ছে আমাদের 9 ঘন্টা 20 মিনিট, 9 আওয়ার্স 20 মিনিট। এই 9 আওয়ার্স 20 মিনিটের মধ্যে কি ঘটনাটা ঘটেছে? 9 আওয়ার্স 20 মিনিটকে আমরা লিখবো 9 হোল 20/60, মানে এই যে মিনিটটা আছে 20 মিনিট, সেটাকে 60 দিয়ে যে ভাগ করবো, গোটাটা কি হবে? আওয়ারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ 9 × 1 = 3 ঘন্টা, এরকমও লিখতে পারি, অথবা তোমাদের যেরকম সুবিধা লিখতে পারো হচ্ছে 28/3 ঘন্টা, যা খুশি হতে পারে। আশা করি এই অবধি বুঝতে পারছো। এটা কি বললাম? এটা হচ্ছে আমাদের অরিজিনাল টাইম, বা মাঝখানে সময়টা কত সেটা লিখলাম, ঠিক আছে? এবার দেখো, 1 ঘন্টায় ক মিনিট স্লো হয়? 1 ঘন্টায় 6 মিনিট স্লো হয়। সময় কতটা কেটে গেছে? সকাল 7টা থেকে 4:20 অতটা সময় কেটে গেছে, মানে 9 × 1 = 3 ঘন্টা কেটে গেছে, অর্থাৎ 28/3 ঘন্টাতে কতটা স্লো হবে? নর্মাল ঐকিক নিয়ম করব, এটা বার করার পর নর্মালি ঐকিক নিয়মে করব। 6 বাই, দেখো 28/3, ঠিক আছে?
28/3। 1 ঘন্টাতে যদি 6 মিনিট স্লো হয়, 2 ঘন্টাতে 12 মিনিট স্লো হবে, তাই তো? দেখো 1 ঘন্টায় 6 মিনিট স্লো হয়েছে, তাহলে 2 ঘন্টায় 12 মিনিট স্লো হবে, 3 ঘন্টায় 18 মিনিট স্লো হবে, তাই না? এরকম 9 পূর্ণ 1-এর 3 ঘন্টায় কতটা স্লো হবে 6-এর সাথে সেটা গুণ করে দেবো, কারণ যত সময় বাড়তে থাকবে তত যে ঘড়িটা ভুল ঘড়ি আর কি, ত্রুটিপূর্ণ ঘড়ি, সেটা ততটা বেশি পিছিয়ে যাবে। তাহলে কতটা পিছিয়ে গেল দেখো, এই দুটো কেটে দিলে 2, মানে হচ্ছে 56 মিনিট পিছিয়ে যাবে। অর্থাৎ এখন যেটা 4:20 দেখাচ্ছে, সেখান থেকে আমরা কি করব, 56 মিনিট বিয়োগ করে দেব। 56 মিনিট বিয়োগ করে দিলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল টাইম। আচ্ছা, 56 মিনিট বিয়োগ না করে আমরা গোটা 60 মিনিটই বিয়োগ করে দিই, আমাদের সুবিধা হবে বিয়োগ করতে। গোটা 60 মিনিট যদি বিয়োগ করি, মানে 1 ঘন্টা বিয়োগ করে দিই, তাহলে হবে 3:20 তাহলে 3:20 হবে যদি আমি 60 বিয়োগ করি। তো আমি তো 60 নয়, আমি 56 বিয়োগ করব, তাহলে 20 নয়, সেটা হবে 24। অর্থাৎ 3:24 হবে আমাদের রাইট, বি ইজ দ্য রাইট টাইম। এবার দেখো তো আমি বোঝাতে পারলাম কিনা সকলকে। এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষায় আসে, তো সবাই একবার দেখে নাও, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে আমায় করবে, না থাকলে আমরা পরের অঙ্কে চলে যাব, ঠিক আছে? আবারও বলছি যে এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা কেন সলভ করি, করতেই হয়, ঠিক আছে? কারণ প্রিভিয়াস ইয়ার যত সলভ করবে তোমাদের কনফিডেন্স বাড়বে এবং কিছু কমন অঙ্ক তোমরা তোমাদের পরীক্ষায় পেয়ে যাবে। যেমন আমরা এখন যেটা করছি, এটা তো তোমাদের ক্লাসে কেপির আমরা করছি, মানে এসআই এর প্রিভিয়াস ইয়ার সলভ করছি। তাছাড়া আমি আমার চ্যানেলে যেটা করছি সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারও সলভ করা শুরু করেছি। যদি মনে হয় সেখান থেকে দেখবে, তাহলে দেখতে পারো সলভ কিভাবে হচ্ছে, সময় কতটা লাগছে, বা কি অঙ্ক আসে। অ্যাকচুয়ালি আমরা যেটা ক্লাসে করাই সেটাই কি পরীক্ষায় আসে কিনা সেটাও তো জাজ করার ব্যাপার আছে তোমাদের। সেটা একবার দেখে নাও যে আমরা যেগুলো করাচ্ছি সেইগুলোর সাথে তোমরা মিল পাচ্ছ কিনা, ঠিক আছে? চলে যাচ্ছি আমি নেক্সট অঙ্কে, কারোর কিছু বলার নেই তো? চলে গেলাম কিন্তু পরের প্রশ্নে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি আছে একবার দেখে নিই আমরা। রয়েছে হচ্ছে কোশ্চেন নাম্বার 60 দেখাচ্ছে কি রয়েছে, বলছে যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা এইবারের এই এসআই এর প্রশ্নে কিন্তু দুটো সেম টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে, সংখ্যা আলাদা দিয়ে একই টাইপের দুখানা অঙ্ক দিয়েছে। আমরা পার্ট 1 ক্লাসটা যেটা করেছিলাম সেখানে প্রথম যে অঙ্কটা সলভ করেছিলাম সেম টাইপের আরেকটা অঙ্ক দিয়েছে, তোমরা নিজে নিজেও সলভ করতে পারো আমার সাথে সাথে, এবং উত্তরটা কি হবে সেটা তোমরা লিখে পাঠাও। কি বলছে, বলছে এস ক্যাপাসিটি টু কমপ্লিট এ ওয়ার্ক ইজ থ্রাইস দ্যাট অফ বি, the A complete the work 20 minutes prior to B, in how many days they can complete the work if they work together। সেম অঙ্ক, জাস্ট একদম সেম টু সেম অঙ্ক আমাদের অলরেডি এই সেটেই আমরা পেয়েছি, শুধু প্রশ্নের এই যে 20 মিনিটের পরিবর্তে সেটা 16 মিনিট বা কিছু একটা ছিল, বাকি সবটাই সেম আছে। কি মানে কি, বলছে এ বি এর 3 গুণ কর্মদক্ষ, এ হচ্ছে বি এর থেকে 3 গুণ কর্মদক্ষ, মানে এ ভালো কাজ করতে পারে, তার ক্যাপাসিটি বেশি। আচ্ছা, ক্যাপাসিটি বেশি হলে কি হয়, সময় কম লাগে। তাহলে বলছে একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে দিতে পারে, অর্থাৎ এর যেহেতু ক্যাপাসিটি বেশি সুতরাং তার সময় লাগছে কম। কতটা সময় লাগছে, বি এর যা সময় লাগে, জানি না কত সময় লাগে, যা সময় লাগে তার চাইতে 20 দিন কম সময় লাগে। তারা একত্রে কাজটি করলে কতদিনে শেষ করবে। আমি কিন্তু এই সেম অঙ্ক সেমভাবে পার্ট 1 ক্লাসে করেছি, আবার পার্ট 2তে সেম অঙ্ক পেয়েছি, তো একই অঙ্ক আবার করছি। তাহলে এখানে দেখো সি মানে ক্যাপাসিটি বলছি আমরা, ক্যাপাসিটি কত, এর হচ্ছে বেশি বি এর চাইতে 1:3, মানে এর যদি বি এর যদি 1 হয় তাহলে এর হবে 3। কেন বলছে বি এর থেকে বেশি, যেহেতু কম্পারিজনটা তুলনাটা বি এর সাথে হয়েছে, তাই আমরা বিকে কত ধরছি, বিকে আমরা 1 ধরছি, আর তার রেসপেক্টে 3 বাড়িয়ে দিলাম এখানে, ঠিক আছে? আচ্ছা, এবার টাইম কি হবে, টাইম হবে উল্টো, মানে 1:3। তোমরা সবাই জানো যার ক্যাপাসিটি বেশি তার সময় লাগে কম, যার ক্যাপাসিটি কম তার সময় লাগে বেশি। এবার দেখো সময় অ্যাকচুয়ালি এর কতটা কম সময় লাগছে, আমাদের হিসাব মতো 2 মিনিট, কিন্তু কোশ্চেন বলছে যে না 20 মিনিট। আমরা যেটাকে 2 বলছি, এই দুটো ডিফারেন্স ইজ 2, আমরা যেটাকে 2 বলছি কোশ্চেন সেটাকে 20 মিনিটস। দেখো 20 মিনিট নয়, সরি 20 ডেজ বলেছে, দিন, 20 দিন বলেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 সমান সমান হচ্ছে 10। তোমরা সকলেই জানো, আমি গতকালও আলোচনা করেছিলাম, গত পরশু দিন যে ক্লাসটা হয়েছে সেখানেও আমি আলোচনা করেছিলাম, সব সময় কি করতে হয়, 1 এর রেসপেক্টে ফিগার বার করতে হয়, সব সময় অলওয়েজ 1 এর রেসপেক্টে বার করতে হয়। করে কি করতে হয়, এই যে সময়টা অরিজিনাল সময় বার করার জন্য যে 10 ডে পেলাম, 10 দিন পেলাম, সেটা জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে।
তাহলে এর সময় লাগে 10 দিন আর বি এর সময় লাগে 20 দিন। এটা কোথা থেকে পেলাম? এটা এখান থেকে পেলাম। এই দেখো 1 × 10 20 নয় সরি 30, 1 × 10 আর 3 × 10, তার মানে 10 দিন আর 30 দিন। এবার তারা যদি একসাথে কাজ করে তাহলে কতটা সময় লাগবে? তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ফর্মুলা XY ডিভাইডেড বাই X প্লাস ওয়াই। দেখো তো সবার মনে পড়ে যাচ্ছে কিনা? সেম অঙ্কই আমরা করেছি। এই দুটোর যোগফল হচ্ছে 40। জাস্ট কাটাকুটি করো, যতটুকু করা সম্ভব সেটা করবে। তাহলে হচ্ছে 15/2 মানে 7.5 দিন। ঠিক আছে, 7.5 ডে। ডি ইজ দ্য রাইট আনসার। সবাই দেখে নাও, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে করো, না থাকলে চলে যাবো নেক্সট অঙ্কে। খুব তাড়াতাড়ি, কারণ পুরো সেটটা আমাকে কিন্তু এই ক্লাসের মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে রিয়া, একদম ঠিক আছে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। সবাই বুঝতে পারছি তো? আমাকে কিন্তু প্লিজ লিখে পাঠাবে, ঠিক আছে? যেখানে অসুবিধা হবে সেটা কারণ তোমাদের বোঝানোর জন্যই ক্লাসটা দেওয়া হচ্ছে। কারণ প্রশ্ন তোমরা অলরেডি সারা, তোমরা যে কি সোশ্যাল মিডিয়াতে রয়েছে সেখানে মানে অনেকবার নিশ্চয়ই সেই একই প্রশ্ন তোমরা পেয়েছো। কারণ এইগুলো সোশ্যাল মিডিয়াতে এমনিতেই থাকে, ঠিক আছে? পাওয়া যায়। প্রশ্ন পাওয়াটার থেকেও বড় ব্যাপার সেটা হচ্ছে প্রশ্নটা তোমরা ঠিক করে সলভ করতে পারলে কিনা। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 62। সেটা কি বলছে? বলছে যে আ স্টুডেন্ট সেভস ₹1 on first day, ₹2 on second day, 4 and third day, 8 on fourth day and so on. What will be his total saving on 12th day? মানে কি বলছে? একজন ছাত্র প্রথম দিনে 1 টাকা সেভ করে, মানে একজন ছাত্র সে সেভ করবে, টাকা জমাবে। কিভাবে টাকা জমাবে ঠিক করেছে? সে বলেছে প্রথম দিন আমি 1 টাকা জমাবো, দ্বিতীয় দিন আমি কি করব 2 টাকা জমাবো, তৃতীয় দিন তার ডবল 4 টাকা জমাবো, তারপরের দিন তার ডবল 8 টাকা করে জমাবো, তারপরের দিন কত হবে 16 টাকা, তারপরে 32 টাকা। এরকম করে ডবল ডবল করে আমরা টাকা জমাতে শুরু করব। 1 টাকা দিয়ে শুরু হচ্ছে, তাহলে 12 দিনে মোট কত টাকা সঞ্চয় হবে সেটা আমাদের বার করতে হবে। তো এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ফর্মুলায় যাব, সেটা হচ্ছে জিপি। এটা আমি করাইনি, আমি একদমই করাইনি। এটা জিপি সিরিজ তোমাদের এখনও করানো হয়নি। এপি সিরিজের অঙ্ক করানো হয়েছে, জিপি সিরিজের অঙ্ক করানো হয়নি। সুতরাং সবাই দেখে নাও, যারা জানো খুব ভালো, যারা জানো না তারা জিপি সিরিজের সামেশন কিভাবে হয় সেটা জানবো। জিপি সিরিজের ফুল ফর্ম কি? যেটাকে বলা হয়েছে জিওমেট্রি প্রোগ্রেশন। ঠিক আছে, জিওমেট্রি প্রোগ্রেশন মানে হচ্ছে প্রোগ্রেশন হচ্ছে বাড়ছে, সেটা কেমনভাবে বাড়ছে? জিওমেট্রিক্যালি কেমনভাবে বাড়ছে দেখো। এখানে প্রথম দিন আমি 1 টাকা সেভ করছি, দ্বিতীয় দিন আমি ডবল সেভ করছি মানে 2 দিয়ে গুণ হচ্ছে, তৃতীয় দিন আমি আবার তার ডবল মানে 4 টাকা সেভ করছি, তারপরের দিন তার ডবল মানে 8 টাকা সেভ করছেন, সো অন। এরকম করে আমরা কতদিন সেভ করব? 12 টার্ম। এরকম কটা টার্ম আসবে? 12টা টার্ম আসে। ঠিক আছে, 12 টার্ম লিখলাম। 12 টাকা লিখিনি কিন্তু, 12তম টার্ম পদ, 12তম পদ অব্দি আসবে। ঠিক আছে, তাহলে 1 থেকে শুরু করে লাস্টটা কত সেটা আমরা আর বার করলাম না। আমরা 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 8 টাকা, 16 টাকা, 32 টাকা এরকম করে 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 আমাদের 12তম পদ আমরা পাবো। 12টা পদ, কারণ 12 দিনে কত টাকা, 12 দিনে কত টাকা সেভ হয়েছে সেটা আমাদের বার করতে হবে। আশা করি সবাই প্রশ্ন বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে দেখো সব কটা ফিগারের সাথে একটা কনস্ট্যান্ট ফিগার যদি মাল্টিপ্লাই করা হয়, গুণ করা হয়, দেখো এখানে কত গুণ করছি। এই যে প্রথম যে ফিগারটা তার সাথে 2 গুণ করছি, সেকেন্ড যে ফিগারটা তার সাথে 2 গুণ করছি, থার্ড যে ফিগারটা তার সাথে 2 গুণ করছি, তারপরটাও 2 করব, তারপরটাও 2 করব। অর্থাৎ একটা কনস্ট্যান্ট টার্ম, প্রতিটা টার্মের সাথে আমরা কি করছি? মাল্টিপ্লাই করছি, গুণ করছি, তবে আমরা নেক্সট টার্মটা পাচ্ছি। ঠিক আছে না? সেম কনস্ট্যান্ট টার্ম যদি মাল্টিপ্লাই করা হয় সেই ধরনের সিরিজকে আমরা জিপি সিরিজ বলি, কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই। এপি সিরিজ অলরেডি আমরা আলোচনা করেছি। এপি সিরিজের ক্ষেত্রে হয় কনস্ট্যান্ট টার্ম কি করা হয়? যোগ করা হয়, যোগ বা বিয়োগ, এখানে গুণ বা ভাগ হয়। ঠিক আছে, তাহলে গুণ বা ভাগ একই অর্থে আমরা গুণ বলছি, মানে ভাগটাকেও আমরা গুণ বলছি। মানে কেন বলছি সেটা একটা বুঝিয়ে বলে দিই। ধরো 1-এর সাথে আমরা 2 গুণ করেছি, তাই আমরা কত পেলাম? 2 পেলাম। আবার এই 2-এর সাথে আমরা কি করছি? আবার 2 গুণ করছি, আমরা 4 পেলাম। আবার এই 4-এর সাথে 2 গুণ করছি, আমরা 8 পেলাম। 8-এর সাথে 2 গুণ করলাম, আমরা 16 পাবো। এটা গুণ করছি। এবার ধরো আমি মনে করলাম যে 2 দিয়ে ভাগ করব, আমি 2 গুণ করব না, ভাগ করব, সেটা আমি ভাবছি, সেটাকেও জিপি সিরিজ বলবো। ধরো 1-এর সঙ্গে আমি ভাগ করছি হচ্ছে 2, তাহলে হাফ পেলাম। এবার হাফের সাথে আবার 2 কি করছি? ভাগ করছি। আবার কি করেছি? এই যে পেলাম 1-এর 4, তার সাথে আমি কি করছি? 2 ভাগ করছি, এটা ভাগ করছি, এইটাকেও জিপি সিরিজ বলি। এবার আমি দেখো শুরুতে বলেছি যে সেম টার্ম বা কনস্ট্যান্ট টার্ম যদি গুণ করা হয় তাহলে তাকে জিপি সিরিজ বলে। এবার তোমার মনে কনফিউশনটা হতে পারে যে আপনি তো ভাগ করছেন না, বলছেন গুণ করা, কিন্তু ভাগও তো করছেন কখনো কখনো।
ভাগটাকে অ্যাকচুয়ালি আমরা গুণ অর্থে ইউজ করি, অর্থাৎ কেমন আমরা বলবো যে একের সাথে আমি হাফ গুণ করলাম, যেটা পেলাম হাফ, তার সাথে আমি হাফ গুণ করলাম, যেটা পেলাম 1/4, তার সাথে আমি হাফ গুণ করলাম, অর্থাৎ যেটা আমি 2 দিয়ে ভাগ করছি সেটাকেই আমি বলছি হাফ দিয়ে আমি গুণ করলাম। অর্থাৎ তোমরা খুব বেশি জটিলতায় যেও না, শুধু মনে রেখো যদি সেম টার্ম যোগ করা হয় অথবা বিয়োগ করা হয় তখন আমরা তাকে এপি সিরিজ বলছি, আর যদি সেম টার্ম গুণ করা হয় অথবা ভাগ করা হয় তখন তাকে আমরা জিপি সিরিজ বলি। তাহলে এখানে আমরা কি দেখলাম, এটা একটা জিপি সিরিজ। এটা কত হলো, কত দিয়ে গুণ হচ্ছে, 2 দিয়ে গুণ হচ্ছে। ঠিক আছে, এটা এই অবধি একটু দেখে নাও সবাই বুঝতে পারলে কিনা জিপি সিরিজ কাকে বলে বা জিপি সিরিজ দেখে বুঝবো কি করে। এরপর আমরা জানবো যে জিপি সিরিজের সামেশন কি করে করা হয়, মানে যোগ কি করে করে। হ্যাঁ, এই অবধি সবাই আমরা বুঝতে পেরেছি কিনা একবার জাস্ট ইয়েস অর নো জানিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, রিয়া এবং দেবপ্রিয়া আনসার দিয়েছে, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি করব, এইখানে জিপি সিরিজের সামেশন শিখবো। ঠিক আছে, জিপি সিরিজের সামেশন কি করে বার করা হয়। জিপি সিরিজের সামেশনের ফর্মুলা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এখানে a বলতে আমরা বুঝি ফার্স্ট টার্ম, a মানে কোনটা, প্রথম যে পদটা থাকবে তাকে আমরা a বলবো। ঠিক আছে, আর মানে হচ্ছে কনস্ট্যান্ট ফিগার। ঠিক আছে, রেশিও আমরা বলি এটাকে, আর কে আমরা রেশিও বলি, মানে এখানে যার মান হচ্ছে 2। কেন 2, আমরা প্রতিটা ক্ষেত্রে দেখো 2 দিয়ে গুণ করছি। এখানে ফার্স্ট টার্ম ইজ 1, রেশিও ইজ 2, মানে একই ফিগার দিয়ে যে গুণ করি ওই ফিগারটাকে আমরা আর লিখি। ঠিক আছে, আর এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ম, নাম্বার অফ টার্ম। এখানে দেখো কতগুলো টার্ম আছে, আমরা একেবারে লাস্টে আমি লিখে দিয়েছি যে 12টা টার্ম আছে, তাহলে 12 হচ্ছে আমার নাম্বার অফ টার্ম। বাস এই ফিগারটা বসিয়ে সলভ করলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে একের জায়গায় আমরা কত বসাবো, একের জায়গায় এর জায়গায় আমরা 1 বসাবো, আর এর জায়গায় আমরা 2 বসাবো, এন এর জায়গায় 12 বসাবো, তাকে মাইনাস করব 1 ডিভাইডেড বাই আমরা করব হচ্ছে 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে এবার কি হবে দেখো, এটা 1 আর এটা 1 কেটে যাবে, শুধু থেকে যাচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1। এবার 2 টু দি পাওয়ার 12 তোমরা হয়তো জানো না, একটু ক্যালকুলেশন করে নিও, ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে পারো। এর মান আসে 4096। ঠিক আছে, 4096 থেকে 1 মাইনাস করলে আমরা পাবো 4095। সো দিস ইজ দ্য রাইট আনসার, অপশন এ। ঠিক আছে, সবাই দেখে নাও, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এটা ফর্মুলাটা কি বলছে, সামেশন অফ জিপি সিরিজ। কি ধরনের জিপি সিরিজ, যদি সিরিজটা ফাইনাইট সিরিজ হয়। জিপি সিরিজ দু রকমের হতে পারে বা এপি সিরিজও হতে পারে, একটা ফাইনাইট একটা ইনফাইনাইট। ইনফাইনাইট হলে কি হবে, যখন করাবো তখন, চ্যাপ্টারটা আমি এখনো করাইনি, যখন করাবো তখন আলোচনা করবো। আপাতত এই অঙ্কটা সলভ করার জন্য আমরা শুধুমাত্র ফাইনাইট জিপি সিরিজের সামেশন শিখেছি। ঠিক আছে, সবাই দেখে নাও, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, যা যা ফিগার পাচ্ছ সেটা বসালে আনসার চলে আসবে। বিশেষ কিছু জটিলতা নেই, জিপি সিরিজের একেবারে বেসিক অঙ্ক এটা একটা। ঠিক আছে, এবার নেক্সট দেখো, পরের অঙ্কে চলে গেলাম আমি। ঠিক আছে, এই অবধি সবাই আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমরা পরের অঙ্কে চলে গেলাম। ফর্মুলা কিন্তু জিপি সিরিজের সামেশনের ফর্মুলা তোমরা কিন্তু আলাদা করে খাতায় লিখে রেখো। হ্যাঁ, এবার নেক্সট অঙ্ক, এই অঙ্কটা বারবার রিপিট হচ্ছে ইদানিং, যেখানে পিএসসি যে পরীক্ষা হচ্ছে সেখানে এই অঙ্কটা রিপিট হচ্ছে। ঠিক আছে, এটা ভীষণই কমন একটা অঙ্ক, এবং সেই অঙ্কটাতে কি রয়েছে দেখো, এখানে বলছে যে ইন এ ক্লক হোয়েন ইট ইজ 6 দ্য বেল টোল 6 টাইমস অ্যান্ড টেক্স 10 সেকেন্ডস in the same how many seconds will be required if at 12 the bell tolls 12 times। মানে কি বলছে, বলছে একটা ঘড়ি আছে, দেখবে অনেকের বাড়িতে এখন খুব একটা দেখা যায় না, তবে অনেকের বাড়িতে এখনো আছে, দেখবে যে ওই পেন্ডুলামের মতো ঘড়ি থাকে। ঠিক আছে, ঢং ঢং করে আওয়াজ হয়, সেরকমই একটা ঘড়ি, যেটা ছটা যখন বাজে, বলছে একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে। মানে ওই যে ঘড়ি, আমি যে ঘড়িটা বলছি সেটা তোমরা ইমাজিন করতে পারছো কিনা জানি না, মানে এখানে থাকতো ঘড়ি, মানে এরকম থাকে ব্যাপারটা, বুঝেছো, এটা হচ্ছে ঘড়ির, আর নিচের যেটা থাকে এখানে একটা পেন্ডুলামের মতো থাকে। ঠিক আছে, এবার এটা কি হয়, ধরো 1টা বাজে, এরকম কি হবে, এখানে যাবে, এখানে ঢং ঢং আওয়াজ হবে। ঠিক আছে, এবার 6টা বাজে মানে 6বার এরকম করে যাবে, বোঝাতে পেরেছি। তো 6বার যদি যায়
তাহলে বলছে 6টার সময় 6বার যাবে। এবার 7টার সময় কবার যাবে? 7বার যাবে। 7বার আওয়াজ হবে, ঢং ঢং করে 7বার আওয়াজ হবে। আবার যখন 12টা বাজে তখন ঢং ঢং করে 12বার আওয়াজ হবে। এটাই তো নিয়ম, এই ঘড়িগুলোর এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, এইবার বলছে এই জানতে চাইছে 6টা ঘন্টা বাজতে 10 সেকেন্ড টাইম লাগে, 12টা ঘন্টা বাজতে কত সেকেন্ড টাইম লাগবে। ঠিক আছে, অপশান এ যেটা রয়েছে সেটা একদমই হবে না। তার কারণ হচ্ছে তোমরা মনে রেখো যে এই দেখো অপশান এ হবে না, বি হবে না, সি হবে না। এগুলো কেন হবে না তার কারণটা আমি বলে দিই। তার কারণটা হচ্ছে এখানে যটা ঘন্টার কথা বলা হয়, আমি এই অঙ্কটা এর আগেও করিয়েছি, যটা ঘন্টার কথা বলা হয় সেটা নিতে নেই, তার থেকে একটা কম নিতে হয়। অর্থাৎ 5টা ঘন্টা বাজতে কত সময় লাগে? 5টা ঘন্টা বাজতে 10 সেকেন্ড টাইম লাগে, ওরা বলেই দিয়েছে। হ্যাঁ, ওরা কিন্তু বলছে যে 6টা ঘন্টা বাজতে 10 সেকেন্ড লাগে, কিন্তু তুমি না 6টা ঘন্টা নেবে না, তুমি নেবে 5টা, একটা কম নেবে। কেন নেবে লজিক আছে, সেটাও বুঝিয়ে বলবো। আগে অঙ্কটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? আর 12টা ঘন্টা বাজতে কি হবে? 12টা ঘন্টা বাজতে মানে হচ্ছে 12 মাইনাস 1 মানে 11। তাহলে দেখো 5টা ঘন্টা বাজতে যদি 10 সেকেন্ড লাগে, তাহলে 11টা ঘন্টা বাজতে কত লাগবে? 5/10 ইন্টু 11 সমান সমান 22 সেকেন্ড টাইম লাগবে। সো ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এবার এক করে কেন কমালাম, এটা আমি এর আগেও করেছি, যারা আমার ক্লাস এর আগেও করেছো তারাও জানো যে আমি লজিকটা বলেছিলাম। সেটা হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম, এই যে 6টা ঘন্টা বাজবে, 6টা ঘন্টা বাজতে এই যে পেন্ডুলামটাকে মুভ করতে হবে 5বার। 6টা ঘন্টা বাজতে মুভ করতে হবে কতবার? 5বার। কোথায় কোথায় করবে? এই দেখো এখানে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, এই দেখো এখানে একটা ঘন্টা বাজবে, এখানে একটা ঘন্টা বাজবে, দুটো ঘন্টা বাজবে, মুভ করবে একবার। ধরো 3টে ঘন্টা বাজবে, এখানে একটা ঘন্টা বাজবে, এখানে একটা ঘন্টা বাজবে, প্লাস আবার এখানে এসে একটা ঘন্টা বাজবে। 3টে ঘন্টা বাজবে, কিন্তু মুভ করবে সে দুবার, প্রথমে একবার যাবে একবার আসবে। 4টে ঘন্টা বাজবে মানে কি? 4টে ঘন্টা ঢং ঢং করে 4বার আওয়াজ হচ্ছে, কিন্তু সে মুভ করছে 3বার। এই দেখো প্রথমে একবার গেল, একবার আসলো, আরেকবার গেল, তাহলে কি হবে? 4টে ঘন্টা বেজে যাবে। ঠিক আছে, তো সেই রকমই যদি আমরা দেখি যে 6টা ঘন্টা বাজতে কবার মুভ করতে হবে, এই পেন্ডুলামটাকে 5বার মুভ করতে হবে। তাহলে এই 5বার মুভ করতে 10 সেকেন্ড টাইম লাগে, তাহলে 11বার মুভ করতে কত লাগবে? 22 সেকেন্ড টাইম লাগবে। এই ধরনের অঙ্ক একদম দেখে দেখে, খাতা কলম লাগে না, ডাইরেক্ট আনসারে চলে আসা যায়। এটা খুবই কমন অঙ্ক, এটা বারবার রিপিট হচ্ছে এই অঙ্কটা। তাহলে কি হচ্ছে? 6টা ঘন্টা মানে 6 ধরবো না, 5টা ঘন্টা ধরবো, কারণ 5বার সে মুভ করবে। 12টা ঘন্টা মানে ঢং ঢং করে 12টা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু 12বার সে মুভ করছে না, সে মুভ করছে 11বার। তাহলে 11বার মুভ করতে তার সময় লাগবে হচ্ছে 22 সেকেন্ড। আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি। যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে একটু বলো। নেক্সট আমরা বোঝাতে পেরেছি আমি সবাইকে, ঠিক আছে? তো আমি নেক্সট অঙ্কে চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কে চলে গেলাম, সেটা কি আছে একবার দেখে নেই। কোশ্চেন নাম্বার 67, সেখানে বলছে দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 20 সেন্টিমিটার অ্যান্ড ইটস এরিয়া ইজ 24 square centimeter. What is the difference of the length and breadth of the field? দেখো আমরা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা মূলত সামনে যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে একটা রয়েছে ফুড এসআই, এবং ফুড এসআইয়ের অনেক ক্লাসে আমরা করছি। সেখানে আমরা ফুড এসআইয়ের যে সিলেবাস রয়েছে সেখানে আমরা যেটা জানি সেটা হচ্ছে অ্যালজেব্রা রয়েছে আর অ্যারিথমেটিক রয়েছে। ঠিক আছে, অ্যালজেব্রা রয়েছে আর আমাদের অ্যারিথমেটিক রয়েছে। হ্যাঁ, আর এসআই এর ক্ষেত্রে কি রয়েছে, যে এসআই আমরা যেটা পরীক্ষা তোমরা কেউ কেউ দিয়েছো, যারা দিয়েছো তারা জানো। এসআই এর ক্ষেত্রে কি থাকছে দেখো, এসআই এর ক্ষেত্রে অ্যালজেব্রা থাকছে, অ্যারিথমেটিক থাকছে। অ্যালজেব্রা খুব একটা থাকছে না, মানে খুবই কম, ঠিক আছে? আর তার সাথে থাকছে হচ্ছে মেনসুরেশন। ঠিক আছে, মেনসুরেশন। এবার দেখো, এবার মেনসুরেশন শুনলে তোমার মনে হবে যে মেনসুরেশনের যার বাংলা হচ্ছে পরিমিতি। এবার পরিমিতি যদি থাকে তাও তোমার মনে হবে যে হিউজ পার্ট হয়তো পরিমিতির রয়েছে। দেখো এখানে যে প্রশ্নগুলো এসছে, এখানে এবার 23টা প্রশ্ন সম্ভবত ছিল, না কটা আছে মনে হয়, হ্যাঁ 23টা। এই সেটে 23টা অঙ্ক রয়েছে। এসআই এর মধ্যে 23টার মধ্যে একটাই শুধু পরিমিতির অঙ্ক দিয়েছে। ঠিক আছে, একটাই। মেনসুরেশনের কটা অঙ্ক আছে? জাস্ট একটা অঙ্ক রয়েছে। ঠিক আছে, তাহলে মূলত যারা ফুড এসআইয়ের জন্য রেডি হচ্ছিলে তারাই কিন্তু এসআইয়ের জন্য রেডি হচ্ছে। অর্থাৎ যে কোনো একটা পরীক্ষাকে টার্গেট করে রেডি হতে শুরু করতে হয়, তার আশেপাশে বাকি অনেকগুলো পরীক্ষা এর দ্বারাই কভার হয়ে যায়।
সামান্য কিছু পার্ট কোথাও একটু বেশি থাকে, কোথাও একটু কম থাকে, ঠিক আছে। যেমন এখানে মেনসুরেশন বেশি ছিল, এবার এই যে মেনসুরেশন আছে মানে বিরাট কিছু আছে, মেনসুরেশন খুব ভালো করে করতে হয় তেমন কিন্তু নয়, একটা বেসিক একটা সাধারণ অঙ্ক দিয়েছে। মেনসুরেশনের মধ্যে দুটো থাকে, একটা হচ্ছে 2D এবং 3D। দেখো 3D থেকে কিছুই দেয়নি, 2Dর একেবারে বেসিক একটা অঙ্ক দিয়েছে, অর্থাৎ সামান্য মেনসুরেশনের একটা পার্ট রয়েছে। সুতরাং তুমি যদি মনে করো আর কি, মানে কেউ যদি মনে করে যে কোনো একটা পরীক্ষাকে টার্গেট করে আমরা রেডি হব, তাহলে সেটাকেই ফোকাস করো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য পরীক্ষাগুলো এমনিতেই তোমাদের কভার হয়ে যাবে। এটা বলার জন্যই এত কথা বলছি। তো দেখো এই অঙ্কটা একদম বেসিক, একটাই অঙ্ক রয়েছে মেনসুরেশনের, এখানে একটাই অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তো দেখো কি দিয়েছে সেখানে, যেটা দিয়েছে সেটা হচ্ছে এই রকম যে এটা মুখে মুখেই তোমরা করে ফেলতে পারবে। বলছে যে একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা হচ্ছে 20 সেন্টিমিটার। এখন পরিসীমার কি ফর্মুলা, পরিসীমা বা পেরিমিটার, তার ফর্মুলা হচ্ছে পি এর ফর্মুলা হচ্ছে 2 × L+B। এটা হচ্ছে 2 মানে 2 জানো, L+B মানে লেন্থ প্লাস ব্রেথ। লেন্থ আর ব্রেথকে যোগ করে তাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেরিমিটার পাই। তাহলে তোমার এখানে পেরিমিটারের মান কত বলেছে 20, তাহলে L+B মানে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত হবে 10 হবে, কারণ 2 দিয়ে গুণ করে 20 পেয়েছি, 2 দিয়ে যখন ভাগ করবো সেটা 10 হয়ে যাবে, অর্থাৎ L+B = 10। এই অবধি আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপর বলেছে এরিয়া, এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ এটাকে আমরা এরিয়া বলি। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ কত বলেছে 24। এবার তোমরা আমাকে জাস্ট আন্দাজ করে বলো, মানে কোনো সলিউশনে আমরা যাচ্ছি না, সলিউশনে গেলে তো নিশ্চয়ই সলভ করতে পারবো। অঙ্কটা এতটাই সহজ যে তুমি মুখে মুখেই করে দিতে পারবে। সেই জন্য আমি যে পদ্ধতিটা বলছি সেটা একটু বুঝতে পারছো কিনা দেখো। দেখো এল আর বি যোগ করলে 10 হবে, তাহলে এল আর বির এমন কিছু মান নাও যাদের গুণ করলে 24 আসবে। কি হবে একটু আমাকে চ্যাটে লিখে দাও তো দেখি কি হতে পারে। রিয়া লিখেছে, বাকিরা বাকিরা কি হতে পারে বলো তো। যোগ করলে 10 হচ্ছে, অনিল ভেরি গুড। যোগ করলে 10 হচ্ছে, গুণ করলে কি হতে পারে 10। তুমি এবার বলবে ম্যাডাম 10 তো অনেকভাবেই হতে পারে, অতগুলো কি টেস্ট করব না, অতগুলো টেস্ট করবে না, তবে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যেহেতু 24 হতে হবে, গুণফলটা 24 হতে হবে, সুতরাং 4 আর 6 যদি হয় তাহলে খুব ভালো হয়। 4 6 কত হবে, 4 6 24, আর 4 আর 6 সেটা যোগ করলে 10। অর্থাৎ এমন কিছু অঙ্ক আমরা পাই যেগুলো আমরা সবসময় যে ফর্মুলা দিয়ে সলভ করতে হয় তেমন কোনো ব্যাপার নয়। আমরা কি করতে পারি, আমরা দেখে দেখো আনসার বার করে দেবো। মোটামুটি আন্দাজ করতে পারলাম যে 4 আর 6 যদি হয় তাহলে এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুটোই ফুলফিল হচ্ছে, তাহলে আমাদের লেন্থ এন্ড ব্রেডের মান হচ্ছে কত 4 আর 6। এবার তোমায় প্রশ্ন করেছে লেন্থ আর ব্রেডের পার্থক্যটা বলো কত হবে, তাহলে এখানে আনসার বলো তো দেখি। লেন্থ আর ব্রেড 4 আর 6 যদি হয় তাহলে তাদের ডিফারেন্স কত হবে 2। অনিল ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, আমি নেক্সট অঙ্কে চলে যাই। ভীষণ সহজ, ফর্মুলা দিয়ে করলে বরং জটিলতা বাড়বে, তাই আমরা একেবারে ফর্মুলাতে গেলাম না এই অঙ্কটার জন্য, ঠিক আছে। তো চলে আসলাম আমরা কোশ্চেন নাম্বার 71, 71তম প্রশ্ন। সেটা কি আছে, বলছে যে আ পার্সন সেলস এ প্রোডাক্ট আফটার গিভিং 15% ডিসকাউন্ট অন মার্ক প্রাইস and earn as profit of 19%. If he would not have given any discount, what would be his percentage of profit? কি বলছে, বলছে যে এক ব্যক্তি, বলছে যে ইফ কি জানতে চাইছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে। তাহলে এক ব্যক্তি কি করছে, ধার্য মূল্য, ধার্য মূল্যকে ইংরেজিতে আমরা কি বলি মার্ক প্রাইস বলি অনেক সময়, ঠিক আছে। তো এই দেখো মার্ক প্রাইস, তাহলে কি বলছে মার্ক প্রাইসের উপর 15% কি দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। 15% ছাড় দিয়ে বিক্রি করেছে এবং বিক্রি করার পরেও তার কি হয়েছে, লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ হয়েছে, 19% লাভ হয়েছে। এবার বলছে যদি তিনি যদি কোনো ছাড় না দিতেন তাহলে কি করতেন, নিশ্চয়ই তাহলে মার্ক প্রাইসে বিক্রি করে দিতেন। কোনো ছাড় দিচ্ছেন না মানে কি এমআরপিতে জিনিস বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে জানতে চাইছে তার তখন তাহলে তার কত শতাংশ লাভ হতো। এই অঙ্কটা আমরা কিন্তু অনেকবার করিয়েছি, মানে আমরা যেটা ফুড এসআইয়ের একটা ক্লাস করছি সেখানেও যে দেখবে যে প্রফিট অ্যান্ড লস বলে যে চ্যাপ্টারটার মধ্যে যে পার্টগুলো রয়েছে, 4টে পার্ট রয়েছে সম্ভবত, সেখানে এই অঙ্কটা সেম টাইপের অনেকগুলো অঙ্ক করানো হয়েছে, ঠিক আছে। এই অঙ্কগুলো খুব কমন, খুব বেসিক কিন্তু খুব কমন। কি বলছে, বলছে যে আমরা যদি কোনো 15% ডিসকাউন্ট দিয়েও 19% লাভ, 15% ডিসকাউন্ট দিয়েও 19% লাভ, এরকম অঙ্ক যখন পাবো তখন কিভাবে আমরা সলভ করব। দেখো দেখো কত টাকা লাভ হয়েছে, যেটা লাভ হয়েছে সেটা দেখো 19% লাভ, মানে 100 টাকার জিনিস সে 119 টাকায় বিক্রি করেছে। 100 টাকার জিনিস
বিক্রি করেছে 119 টাকায়, ঠিক আছে। এবার ডিসকাউন্ট কত দিয়েছিল, ডিসকাউন্ট দিয়েছিল 15%। 15% ডিসকাউন্ট মানে হচ্ছে 100/85, 100/85, ঠিক আছে। ব্যাস, এটা ক্যালকুলেট করলেই আমাদের আনসারটা চলে আসবে। এটা ক্যালকুলেট করে দেখো, এটা করলে আসবে 140। অর্থাৎ তখন 100 টাকার জিনিস 140 টাকায় বিক্রি করতো, তার মানে তার 40% লাভ হতো, ঠিক আছে। 40% লাভ হতো, 40% লাভ হতো, ঠিক আছে। বোঝাতে পারলাম কিনা দেখো, কি বললাম আরেকবার বলে দিচ্ছি। 100 টাকার জিনিস, 100 টাকা হচ্ছে তার কস্ট প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে 119। আমাকে বার করতে হবে এমপি মানে মার্ক প্রাইস, আমাকে বার করতে হবে, যেখানে জানা আছে যে মার্ক প্রাইসের উপর আমরা ডিসকাউন্ট দিয়েছি 15%, এটা আমার জানা আছে। তাহলে বার করতে হবে এমপি। তাহলে এমপি বার করার নিয়ম হচ্ছে, ওরা বলছে যদি তুমি ছাড় না দিতে তাহলে তুমি কি করতে, তাহলে এমপিতে জিনিস বিক্রি করে দিতে। তুমি যদি ধরো আমরা দোকানে যাই, দোকানে গিয়ে দেখবে আমরা সব জিনিসের প্রোডাক্টেরই আমরা এমআরপি দেখার চেষ্টা করি, মানে এটা হচ্ছে আমাদের মানে সবসময় সাধারণত মানুষ যেটা করে, দোকানে কোনো জিনিস হাতে নিয়ে জিনিসের কোয়ালিটি দেখার চাইতেও আমরা সবার আগে কি দেখি, এমআরপি দেখি, কারণ আমাদের তো একটা বাজেটের ব্যাপার আছে না, ওই বাজেটের মধ্যে জিনিসটা হলো কি না সেটা আগে দেখি, তারপর আমরা কোয়ালিটিতে যাই। কিন্তু এটা করা উচিত নয়, কিন্তু করি, আমাদের যেহেতু বাজেট লিমিটেড সেই জন্য আমরা এটা করি। তো যাই হোক, এই যে এমপি বা এমআরপি যেটা দেখছি সেটার ওপর ডিসকাউন্ট দেওয়া হয়, কিন্তু সবসময় যে দেওয়া হবে তার তো কোনো মানে নেই। এখানে বলছে যদি আমি ডিসকাউন্ট না দিতাম, যদি আমরা ডিসকাউন্ট না দিই তাহলে কত দামে বিক্রি হতো বা কত পার্সেন্ট প্রফিট হতো, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমার কস্ট প্রাইস জানা আছে, সেলিং প্রাইস জানা আছে, এমপি আমাদের বার করতে হবে, যেখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কত পার্সেন্ট, 15%। তখন নিয়মটা হচ্ছে এই যে সেলিং প্রাইস যেটা আমরা পেলাম তার সঙ্গে আমরা গুণ করে দেব 100/100 মাইনাস এই ডিসকাউন্টের পার্সেন্টেজ, ডিসকাউন্ট পার্সেন্টেজটা আমরা কি করব, মাইনাস করে দেব, ঠিক আছে। বোঝাতে পারলাম। তাহলে দেখো 119-এর সাথে আমরা গুণ করব 100/85। যদি এটা করি তাহলে আমাদের ক্যালকুলেট করলে আনসার আসবে 140। অর্থাৎ আমরা দেখতে পেলাম তখন মানে 100, যেটা 100 টাকার জিনিস তার এমআরপি হচ্ছে বা এমপি হচ্ছে 140। তার মানে আমি তখন কি করতাম, যদি ডিসকাউন্ট না দিতাম তাহলে আমি 140-এ বিক্রি করতাম, আর সেই ক্ষেত্রে আমার প্রফিট হতো কত পার্সেন্ট, দেখো সেই ক্ষেত্রে আমার প্রফিট হতো 40%। সো সি ইজ দ্য রাইট আনসার। আমি কি বোঝাতে পেরেছি, সবাইকে বোঝাতে পেরেছি? সরি, ঠিক আছে, আশা করি ঠিকই থাকবে, কারণ ভীষণই সহজ একটা অঙ্ক আমরা সলভ করলাম এখন, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে গেলাম, আমরা পরের অঙ্কে চলে গেলাম, যেখানে বলা হচ্ছে যে two numbers are in the ratio 3:5. If 10 is added with both the numbers, the ratio becomes this and that. What is the sum of the two numbers? ভীষণ সহজ অঙ্ক, আমার মনে হয় তোমরা সকলেই করতে পারবে এটা। 3x and 5x আমরা তার সাথে 10 করে যোগ করলাম দুটো ক্ষেত্রেই, তাহলে সেটা 5:7 হবে। এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা x এর মান পাবো সম্ভবত 5 বা এরকম কিছু। ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি এখান থেকে, 25x মাইনাস 21x ইজ ইকুয়াল টু, আমরা পাচ্ছি হচ্ছে 70 মাইনাস 50 মানে 20, ডিফারেন্স পাচ্ছি 4x ইজ ইকুয়াল টু 20 আর x ইজ ইকুয়াল টু 5। এবার দুটোর সামেশন বার করতে বলেছে, সাম অফ দ্য টু নাম্বারস। তাহলে একটা হচ্ছে 3x আর একটা 5x মানে হচ্ছে 8x, আর x এর মান হচ্ছে 5, সুতরাং আনসার ইজ 40, ঠিক আছে। সি ইজ দ্য রাইট আনসার। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, খুব সহজ একটা রেশিওর অঙ্ক, রেশিও চ্যাপ্টারের ভীষণ সহজ একটা বেসিক অঙ্ক। নেক্সট অঙ্কে চলে গেলাম, সেটা কি বলছে, 77 বলছে আউট অফ দ্য লিস্ট নাম্বার, এই অঙ্কটা একটু বোঝার আছে, ঠিক আছে। বলছে যে আউট অফ ফাইন্ড আউট দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 21, 36, 66। বলছে যে তোমাকে এই যে নাম্বারগুলো রয়েছে তার মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা তোমায় খুঁজে বার করতে হবে, যেই সংখ্যাটা কি হচ্ছে, যেই সংখ্যাটা তোমার কি দিয়ে ভাগ যাবে, 21, 36 এবং 66, এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাবে। তো আমাদের অ্যাকচুয়ালি সাধারণত যে কাজটা করতে হয় সেটা এলসিএম করতে হয়, কার 21, 36 এবং 66 আমরা এলসিএম করব। এবার দেখো এলসিএম যেহেতু পারফেক্ট স্কোয়ারের কথা বলছে, এই যে স্কোয়ারের কথা বলছে, সেই জন্য আমরা এলসিএম করার জন্য সাধারণত যে নিয়মটা ইউজ করি সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন, সেটাই করব। সেটা হচ্ছে 3 × 7
এই 36কে আমরা লিখবো হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। আর তারপর হচ্ছে 66, সেখানে আমরা লিখবো 3 ইন্টু 2 ইন্টু 11, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার দেখো এখান থেকে কি বার করবো, এখান থেকে কি পাবো, একটা 3 পাবো, সেটা নেব। আচ্ছা এই দেখো এখানে একটা 3 পেয়েছিস, তাকেও নেব। 2 এখানে একটা পেয়েছি, তাকেও নেব। 2 এখানে পেয়েছি, তাকেও নেব, ঠিক আছে, এটার সাথে এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো 7 একা আছে, তাকেও নেব। 11 একা আছে, তাকেও নেব, ঠিক আছে। তো এবার দেখো এখানে দুটো 3 পেয়েছো, দুটো 2 পেয়েছো, এটা ঠিক আছে, কিন্তু 7 একা আছে, 11 একা আছে, যেহেতু পারফেক্ট স্কোয়ারের কথা বলছে, সুতরাং 7 আমার দুটো চাই, 11 আমার দুটো চাই। তাহলে আমাকে কি করতে হবে জানো, এই 3 ইন্টু 3, 2 ইন্টু 2 যেমন আছে তাই থাকুক, 7-এর সাথে আরেকটা 7 নিয়ে আসবো, মানে আনসারটা বার করার জন্য বলছি। আর 11-র সাথে আমরা আরেকটা 11 নিয়ে আসবো, ঠিক আছে। দেখো তো আমি বোঝাতে পারলাম কিনা, বোঝাতে পারলাম কিনা একবার দেখে নাও। তাহলে এইগুলো সব আমরা গুণ করলে আমাদের আনসারটা এসে যাওয়া উচিত, ঠিক আছে। তো এখান থেকে আনসার যেটা আসবে আসবে আনসার, দেখে নাও। এখান থেকে পাবো হচ্ছে 9, 4 নং 36, এখানে 4, এটা থেকে পাচ্ছি 9, এখান থেকে 4, 9 এবং 1 2 1, ঠিক আছে, যেটা সম্ভব যতটুকু সম্ভব গুণ করব, বা 11 ইন্টু 11 রেখে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে দেখো 4 নং 36, বা এটা গুণ করে দিই 9-এর সাথে, 9 নং 81, 9 নং 81, এটা 9-এর সাথে এটা গুণ করছি, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, 9 নং 81 হাতে হচ্ছে 8, 36, এটার সাথে আর একটা 4 গুণ করব, দুটো 11 গুণ করব, ঠিক আছে। তাহলে 4 4 4 16, এখানে 17, এটার সাথে 11 ইন্টু 11, দুবার 11 গুণ করব, এটা 4, 70, 77, 80, 84, 4 হাতে 8, 19, তার সাথে 11 গুণ করব, 4 4 4, 99, 3, আর এটা হচ্ছে, ঠিক আছে। সো এ ইজ দ্য রাইট আনসার। দেখো এই অঙ্কটাও কিন্তু আমরা অলরেডি যখন চ্যাপ্টার করিয়েছি এলসিএম এসসিএফ, তখন কিন্তু আমরা করেছি। এলসিএম এসসিএফ এর চ্যাপ্টারে আমরা এই অঙ্কটা করেছি। তাহলে কি করলাম দেখো, 7 একটা সিঙ্গেল আছে, 8 একটা সিঙ্গেল, এই 11 সিঙ্গেল ছিল, এই যে 7 আর 11 সিঙ্গেল ছিল, আমরা সেটা একটা একটা করে নিয়ে এসেছি, না হলে আমাদের কি হবে না, পারফেক্ট স্কোয়ার হবে না। তাহলে কি করলাম, এলসিএম বার করলাম 21, 34 এবং 66, তাতে আমাদের এলসিএম আসলো 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 11, কিন্তু এরা যেহেতু একা ছিল, আমরা আরেকটা 7 আর একটা 11 এনে গুণ করে এ ইজ দ্য রাইট আনসার। দেখে নাও, এটা কিন্তু খুব কমন অঙ্ক। আমরা পরের অঙ্কে চলে যাব, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি অনেকবার করানোর অঙ্ক এটা। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 80 নম্বর অঙ্ক, যেখানে বলছি ইন কম্পাউন্ড ইন্টারেস্ট গিভেন সাম in a year becomes 5,500 and in 3 years and 6,655। আচ্ছা, ইন এ ইয়ার, এক বছরে হয়েছে 5,500 টাকা, আর 3 বছরে হয়েছে 6,655 টাকা, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। এইটাও কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা করিয়েছি এই ধরনের অঙ্ক, যেখানে বলছে যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ এক বছরে 5,500 টাকা আর 3 বছরে 6,655 টাকা হয়, তাহলে সুদের হার কত। তাহলে আমরা কি করব, এই যে দুটো অ্যামাউন্ট পেলাম তাদের একটা রেশিও করব, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করো। দেখো এখন হচ্ছে 2024 সাল, আমি বোঝানোর জন্য এই ফিগারগুলো ইউজ করছি। এখন ইয়ার হচ্ছে 2024 সাল, এক বছর পর সেটা কত হবে, 2025 সাল হবে, আর 3 বছর পর কত হবে, 2027 সাল হবে। এই যে 2027 সাল আর 2025 সাল, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 বছরের, অর্থাৎ এখানে 3 বছরের ডেটা থাকলেও আমরা 2 বছর ধরে এগোবো। কি বললাম, এক বছর পর মানে 2025 সাল, আর 3 বছর পর মানে 2027 সাল, অর্থাৎ 2025 এবং 2027-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ইয়ার্স। অর্থাৎ আমরা এই দুটো ফিগারকে
2 ইয়ার্স ধরে এগোবো। তাহলে একটা ফিগার হচ্ছে 6655, আরেকটা ফিগার হচ্ছে আমাদের 5500। কি বার করলাম? দুটো ফিগারের রেশিও বার করলাম। এবার এই দুটো ফিগারের রেশিও বার করে আমরা কি করব, এই যে 2 ইয়ার্সটাকে কি করব, পাওয়ারে বসাবো। ঠিক আছে, আমরা কোনোভাবে পাওয়ারে নিয়ে যাওয়ার কনভার্ট করার চেষ্টা করব। কি করে? আগে আমরা রেশিও যেহেতু বলছি, সুতরাং কমন ফ্যাক্টর যা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে। কি আছে কমন ফ্যাক্টর? প্রথম কমন ফ্যাক্টর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5, তো কমন ফ্যাক্টর আছেই। তারপর তাছাড়াও এটা 11 দিয়েও ভাগ যায়। ঠিক আছে, 11 দিয়ে কী করে যাবে দেখো, 6 0 5, আর এখানে হচ্ছে 11 দিয়ে যদি 5 0 0 6। এবার দেখো আমরা 5 দিয়ে কেটে দেবো, 5 একে 5, 5 দোকানে 10, 5 একে 5, এখানে হচ্ছে 100। এবার এটাকে আমরা স্কোয়ারে কনভার্ট করব। কেন? কারণ সময়টা অ্যাকচুয়ালি 2 বছর, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 বছরের। সুতরাং এটাকে আমরা পাওয়ারে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 11/10 তার হোল স্কোয়ার। কোনটাকে কনভার্ট করলাম? এই যে ফিগারটা, যেটা অর্থাৎ যেটা আমরা 121/100 পেলাম, সেটাকে আমরা পাওয়ারে কনভার্ট করলাম 2 দিয়ে। অর্থাৎ আমি যদি আজকে 10 টাকা রাখি, তাহলে 1 বছর পরে আমি 11 টাকা পাবো। তার মানে সুদ পাবো কত? সুদ পাবো হচ্ছে 1 টাকা। কত টাকার ওপরে? 10 টাকার ওপরে, ইন্টু 100%। দিস ইজ ইকুয়াল টু 10% রেট অফ ইন্টারেস্ট। ডি ইজ দ্য রাইট আনসার। কী করলাম একবার ভালো করে সবাই দেখে নাও। আমরা কিন্তু 1 বছর এবং 3 বছরের কথা বলছি, 1 বছর এবং 3 বছরের কথা বলছি, তার মানে 2 বছরের ডিফারেন্স। এই 2 বছরের ডিফারেন্স বলে পাওয়ারটাকে 2 আনতেই হবে। এনিহাও আসলো। কি করে আসলো? রেশিওটাকে ক্যান্সেলেশনের পর, কমন ফ্যাক্টরগুলো বাদ দেওয়ার পর আমরা পেলাম হচ্ছে 11/10 তার হোল স্কোয়ার। তার মানে 10 টাকা রাখলে 11 টাকা পাচ্ছি, অর্থাৎ 1 টাকা সুদ হচ্ছে। 1 টাকা সুদ কত টাকার ওপরে? 10 টাকার ওপরে, ইন্টু 100% করলে আমাদের হয়ে যাবে 10%। ঠিক আছে, সুতরাং এখানে আমার আনসার হচ্ছে 10%। দেখে নাও তো সবাই বুঝতে পারলে কিনা। নেক্সট অঙ্কে যাব। পরের অঙ্কে চলে গেলাম আমি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যারা যারা আনসার দিয়েছো একদম ঠিক আনসার দিয়েছো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 84, 84 নম্বর প্রশ্ন। সেটা রয়েছে, আ ট্রেন ওয়াজ মুভিং অ্যাট দ্য স্পিড 45 km/h. It takes 18 seconds to cross a person coming from opposite side at the speed of 5 km/h. What is the length of the train? তো ট্রেনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করব? টাইম অ্যান্ড ডিস্টেন্সের বেসিক ফর্মুলা টি ইজ ইকুয়াল টু d/s। টাইম আমাদের কি বার করতে হবে? টাইম লেগেছে কত? 18 সেকেন্ড টাইম লেগেছে। একটা ট্রেন ক্রস করছে, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এল, এটা এল লিখলাম ট্রেনের দৈর্ঘ্য। স্পিড অপোজিট ডিরেকশনে যেহেতু আসছে, অপোজিট ডিরেকশানে মানে একটা ট্রেন যেদিক দিয়ে যাচ্ছে একজন ব্যক্তি উল্টো দিয়ে, এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে পার্সন। ট্রেনের স্পিড হচ্ছে 45, আর পার্সনের স্পিড হচ্ছে 5। অপোজিট ডিরেকশনে আসলে স্পিডগুলো যোগ হয়ে যায়। কোশ্চেনের মানে বুঝতে পেরেছো কিনা একবার দেখে নাও। একটি ট্রেন 45 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক দিয়ে 5 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে কি বলছি? টি ইজ ইকুয়াল টু d/s, এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা, যেখানে টি মানে হচ্ছে 18 সেকেন্ড, ডি আমরা জানি না, বার করবো ট্রেনের দৈর্ঘ্য, এস মানে হচ্ছে দুটো স্পিডের যোগফল। কেন? কারণ অপোজিট ডিরেকশনে থাকলে যোগ হয়, সেম ডিরেকশনে থাকলে কি হয়? মাইনাস হয়। ঠিক আছে, যেহেতু অপোজিট বলেছে তাই যোগ করে দিলাম, ব্যাস। এবার দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে। এই যে 18টা কি রয়েছে? সেকেন্ডে রয়েছে। 18টাকে আমরা কি বলছি? সেকেন্ডে বলেছি, কিন্তু স্পিডগুলো দেখো km/h রয়েছে, সেই জন্য এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার/সেকেন্ডে কনভার্ট করার কি নিয়ম? নিয়ম হচ্ছে, এই যে যোগফল 50 পেলাম, সেই 50টাকে আমরা গুণ করব 5/18 দিয়ে। সব সময় মনে রাখতে হবে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়েই গুণ করা হয়, অন্য কিছু দিয়ে গুণ করা হয় না। ঠিক আছে, ব্যাস, এটা সলভ করলে আমাদের আনসারটা চলে আসবে। দেখো এই 18 কেটে যাবে, এটার আনসার হবে 250 মিটার। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। সি ইজ দ্য রাইট আনসার। একবার শুধু বলে দিচ্ছি, যদি তোমার মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে যেতে হয়, তাহলে তুমি 18/5 দিয়ে গুণ করবে। আর যদি তোমার কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে হয়, তাহলে তুমি 5/18 দিয়ে গুণ করবে, যেটা আমরা এখন করেছি। আমার ছিল হচ্ছে কিলোমিটার/আওয়ার, এই দেখো সব কিলোমিটার/আওয়ার ছিল, আমি মিটার/সেকেন্ডে কনভার্ট করেছি, তাই আমি 5/18 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, দেখে নাও সবাই। নেক্সট অঙ্কে যাব। ঠিক আছে, তো একদম বেসিক অঙ্ক, এখানে কোনো জটিলতা নেই।
চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে, যেখানে বলছে যে যে আ পার্সন ডিভাইডেড ₹20,000 ইন টু পার্টস অ্যান্ড কি কেপ্ট ইন ব্যাঙ্ক ফর 1 year। ফার্স্ট পার্ট থেকে আমরা ইন্টারেস্ট পাচ্ছি, অন ইন্টারেস্ট ইজ 10% অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ ইন্টারেস্ট অফ 20%। ওভারঅল হি রিসিভ অ্যান ইন্টারেস্ট অফ 302। হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সাম। মানে আমার কাছে 20,000 টাকা আছে, সেই 2000 এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম এবং দ্বিতীয় অংশে যথাক্রমে 10% এবং 20% হারে সুদ দিলে মোটের ওপর সে সুদ পায় হচ্ছে 320 টাকা। তাহলে প্রথম অংশের মান কত? আমি ধরে নিচ্ছি প্রথম অংশের মান হচ্ছে এক্স টাকা, সেটা হচ্ছে কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10% হারে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়টার মান হচ্ছে 2000 মাইনাস এক্স। দেখো আমার কাছে 2000 টাকা আছে, সেই 2000 টাকা থেকে আমি কি করেছি, প্রথম অংশে এক্স টাকা জমা দিয়েছি, আর দ্বিতীয় অংশে ডেফিনেটলি কি করব, 2000 মাইনাস এক্স, বাকিটা জমা দেবো, এটা হচ্ছে বাকিটা। তখন তার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%। এই দুটোর যোগফল, এই রেট অফ ইন্টারেস্টটা গুণ করার পর যেটা পাবো, এই যোগফলটায় গোটা যোগফলটা হচ্ছে 320 টাকা, সুদ পাচ্ছি 320 টাকা। এখান থেকে জাস্ট সলভ করলে আমাদের আনসারটা চলে আসবে। ঠিক আছে, কি করে আসবে একবার দেখে নেই। এই দেখো, এই 0 কেটে দিলাম, এর 0 কেটে দিই, 5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে x/10। ঠিক আছে, x/10। আর এখান থেকে দেখো আমরা পাবো হচ্ছে, যদি কেটে দিই, 400 মাইনাস x/5, দিস ইজ ইকুয়াল টু 30 দিস। এইবার আমরা করবো হচ্ছে x/5 আর x/10, এটা আমরা এটা এই দুটোকে নিয়ে নিচ্ছি এক জায়গায়, আর বাকিটা আমরা করে দিচ্ছি হচ্ছে -80 আসছে। ঠিক আছে, এখানেও মাইনাসই আসবে। এটা হচ্ছে 10 মানে মাইনাস এক্স, মাইনাস এক্স ইজ ইকুয়াল টু -80 আর এক্স ইজ ইকুয়াল টু 800। অর্থাৎ ফার্স্ট পার্টে আমার টাকা আছে 800 টাকা, ফার্স্ট পার্টে 800 টাকা, সেকেন্ড পার্টে হচ্ছে 1200 টাকা। ফার্স্ট 800 টাকা দিয়েছি 10% হারে, আর 1200 টাকা দিয়েছি আমি 20% হারে। দুটো যোগ করলে যোগফলটার সুদের পরিমাণ হচ্ছে 320 টাকা। তুমি চাইলে অপশান টেস্টও করতে পারতে, যেহেতু অপশানটা একেবারে শেষে রয়েছে, অপশান টেস্ট করলে খুব যে সুবিধা হতো তেমন নয়, তবে অপশান টেস্ট করে করা যায়। ফার্স্ট পার্টে 1200 টাকা, সেকেন্ড পার্টে 800 টাকা ধরে দেখবে যে যোগফলটা 320 আছে কিনা, বা 600 1400 সেটা দেখতে পারো, 1400 আর 600 সেটাও দেখতে পারো। তারপরে নিশ্চয়ই তিনটে না হলে ডি ইজ দ্য রাইট আনসার হবে। তবে এটা করার চাইতে এই জিনিসটা একবার দেখে নাও। এক্স টাকা 10% হারে আর বাকি টাকাটা 20% হারে, দুটো যোগ করে যোগফলটা 320 নর্মাল সলভ করেছি। এখানে কোনো জটিলতা নেই অঙ্কের মধ্যে। ঠিক আছে, কোনো জটিলতা নেই এই অঙ্কের মধ্যে। নেক্সট অঙ্কে চলে যাব। ঠিক আছে, সবাই আমরা বুঝতে পেরেছি? ঠিক আছে, ঠিক আছে, যারা যারা আনসার দিয়েছো ডি, একদম ঠিক আনসার দিয়েছো। চলে গেলাম, এর পিডিএফ তোমরা পেয়ে যাবে একদম ধীরে সুস্থে। আমি যেহেতু পুরো আজকের ক্লাসের মধ্যে এটা শেষ করতে চাইছি, তাই হয়তো একটু তাড়াহুড়ো করছি। তোমরা পরে ধীরে সুস্থে দেখে নিও, যদি কোথাও অসুবিধা থাকে আমাকে তারপর বলবে। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 91। সেখানে বলছে, ইন এ স্কুল অ্যাভারেজ এজ অফ 10 স্টুডেন্টস ইজ 10.3 years. Out of them, average age of 3 students is 12 and the average age of 5 student is this. What is the average of remaining to 2 student? মানে আমার কাছে 10 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 3 জন স্টুডেন্টের গড় আমরা পেয়েছি, 5 জন স্টুডেন্টের গড় পেয়েছি, মানে টোটাল 8 জনের গড় পেয়েছি। তাহলে বাকি দুজনের গড় আমাদের বার করতে হবে। তাহলে 10 জনের গড় হচ্ছে কত, 10.3, মানে 103 বছর। ঠিক আছে, 3 জনের গড় হচ্ছে 12 করে, মানে 36, আর 5 জনের গড় হচ্ছে 9 করে, 5 নং 45। তাহলে যোগ করলে যোগফলটা হচ্ছে কত, 81। তাহলে বাকি থাকছে কত, টোটাল যোগফল হচ্ছে 103, আর বাকি থাকছে আমার কত, 81 আমরা মাইনাস করে দিচ্ছি, তাহলে হচ্ছে 22। তাহলে দুজনের 22 মানে হচ্ছে এক একজনের 11 বছর করে। তাহলে বি ইজ দ্য রাইট আনসার। এটা অ্যাভারেজের অঙ্ক, অ্যাভারেজ চ্যাপ্টার অলরেডি আমরা করিয়েছি, একদম সহজ একটা অঙ্ক, ভীষণই সহজ অঙ্ক এটা। 10 জনের টোটাল হচ্ছে 110, 3 জনের 36, 5 জনের 45, যোগ করলে 81। তাহলে এই দুটো ডিফারেন্স করলে বাকি দুজনের বেরোলো 22, এক একজনের হচ্ছে 11 করে। নেক্সট অঙ্কে চলে যাবো আমরা, পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। নেক্সট কি বলছে, দ্য সাম অফ মার্কস অবটেন by Orun English and Mathematics is 107 and the difference is 10. What is the
রেশিও অফ দ্য মার্ক অবটেন বাই অরুণ ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স। এটা তোমরা নিজে নিজেই করতে পারবে, ভীষণ সহজ অঙ্ক। এটা মানে এটা আমার করানোর কোনো মানেই হয় না। দুটো সাবজেক্ট, একটা ইংলিশ একটা ম্যাথস, যাদের যোগ করলে হচ্ছে 170, বিয়োগ করলে 10, দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 10, তাহলে একটু মোটামুটি একদম কোনো ক্যালকুলেশন ছাড়া তোমরা একটু দেখো তো এই দুটো ফিগার দেখে তোমরা বুঝতে পারছো কি না যে কোন সাবজেক্টে কত পেয়েছে। দুটোর মধ্যে একটাতে নিশ্চয়ই মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 90, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 80, তার মানে একটাতে 90, একটাতে যদি 80 পাই, 90 আর 80, দেখো এই দুটোর যোগফল কত, এটা আমি ধরে নিলাম, এর যোগফল হচ্ছে 170, আর 90 আর 80 তার ডিফারেন্স হচ্ছে কত, 10, মিলে গেছে। মানে ওই যে আমরা এই অঙ্কটা করলাম না রেক্টেঙ্গুলারের পেরিমিটার থেকে তার লেন্থ অ্যান্ড ব্রেথ একটা ধরে নিয়েছিলাম যাতে কন্ডিশনগুলো ফুলফিল হয়, এখানেও কিন্তু আমরা করা যায় অনেক রকমভাবে, সেটা না করে আমরা ধরে নিলাম 90 আর 80 যোগ করলে কত হচ্ছে 170, বিয়োগ করলে 10, ব্যাস। এবার বলছে যে তাদের ইংলিশ আর ম্যাথসের রেশিওটা বার করতে হবে, অর্থাৎ 90 আর 80 রেশিও করলে কত আসবে, 9:8। সো এখানে আনসার বি ইজ দ্য রাইট আনসার। এখানে সেটটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের কিছু বলার আছে কি না বলবে, আর যদি বলার না থাকে তাহলে ক্লাসে এই অবধি রাখবো। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এই অবধি রাখছি। এর পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং নিজেরা আরেকবার করে কিন্তু সলভ করবে। নেক্সট উইক যে ক্লাস থাকবে সেখানে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। সবাই মোটামুটি বুঝতে পারলে কি না দেখো, প্লিজ রিকোয়েস্ট, ভালো করে কিন্তু পড়াশোনা করো। কমন জিনিসই আসবে, সহজ জিনিসই আসবে, সময়ের মধ্যে করতে হবে, তাই প্র্যাকটিসটা খুব দরকার। ঠিক আছে, জটিল কিছু জিনিস আসে না, একটা দুটো অঙ্ক বাদ দিলে বাদ দেবে, তাতেও কিছু অসুবিধা নেই, 80% আনসার দিতে পারলেই যথেষ্ট। ঠিক আছে, চলো টাটা, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যা যা বক্তব্য সেগুলো গ্রুপে বা পার্সোনালি মেসেজ করতে পারো। চলো টাটা।